কথাগুলো শুনে আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, যেন অন্য জগতে চলে গেছি। ফোন কানে ধরে বেডের উপর বসে পড়লাম। মাহির বলল, আফু তুমি এখানে কি করছো, আর রাফি ভাইয়া কোথায়? মাহিরের কথা শুনে আবারও বাস্তবে ফিরলাম। আমি বললাম, আমিও রাফি ভাইয়ার সাথে দেখা করতে এসেছি, মনে হয় সে বাবার সাথে অফিসে গেছে। মাহির বলল, ওকে আফু, আমি গেলাম, তুমি এসো, আর রাফি ভাইয়ার সাথে দেখা হলে আমার সাথে দেখা করতে বলো। আসলে ভিডিও গেমের লেভেলটা পার করতে পারছি না। আমি বললাম, ওকে, দেখা হলে বলবো, এখন যা, আমিও আসছি। মাহির চলে গেছে। আমি রাফির ফোনটার দিকে তাকিয়ে দেখি ফোনটা অফ হয়ে গেছে। আমি যা শুনেছি সেগুলো কি সত্যি ছিল নাকি আমার মনের ভুল? ফোনটা রাফির বালিশের নিচে রাখতে গিয়ে দেখি বালিশের নিচে একটা ফটো রাখা আছে। আমি বালিশটার নিচে ফোনটা রেখে ছবিটা হাতে নিয়ে দেখি একটা বাচ্চা মেয়ের ছবি। বয়স হয়তো 4 কিংবা 5 হবে। মেয়েটাকে খুব কিউট দেখতে, মনে হচ্ছে যদি মেয়েটাকে সামনে পেতাম তাহলে তাকে কোলে নিয়ে অনেক আদর করতাম। দেখতে যেমন সুন্দর তেমনই মায়াবতী। তবে এই বাচ্চার ছবিটা রাফির বালিশের নিচে কেন? ছবিটা নিয়ে আমি আম্মুর কাছে গেলাম। আম্মু রান্নাঘরে কাজ করছে। আমি পিছন থেকে আম্মুর গলায় জড়িয়ে ধরে বললাম, আম্মু তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু আমাকে সত্য কথাটাই বলবে। আম্মু বলল, কি বলবি বল। আমি বললাম, আগে বললো সত্য কথাই বলবে। আম্মু বলল, ওকে বলবো, এবার বল কি বলবি। আমি আম্মুর হাতটা ধরে রান্নাঘর থেকে এনে সোফার উপর বসিয়ে দেই। আম্মু বলল, আরে মিষ্টিমা কি করছিস, রান্নাঘরে অনেক কাজ আছে। আমি বললাম, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর সব কাজ। কাজের মেয়ে জমিলা আন্টি বলল, ম্যাম সাহেব আপনি মিষ্টি মামুনির সাথে কথা বলেন, আমি সব কাজ করে দিব। আমি বললাম, থ্যাংক ইউ আন্টি। আম্মু বলল, অনেক নাটক হয়েছে, এবার বল কি বলবি। আমি আম্মুকে ছবিটা দেখিয়ে বললাম, এটা কার ছবি আম্মু? তুমি এই কিউটের ডিব্বা বাচ্চা মেয়েটাকে চিনো? আম্মু আমার কথা শুনে হাসতে লাগলো। আমি বললাম, হাসছো কেন, বলো না আম্মু, এটা কে? আম্মু বলল, আরে পাগলি মেয়ে, এই কিউটের ডিব্বা মেয়েটি আমার মিষ্টি মেয়ে, এটা তোর ছোটবেলার ছবি। আমি বললাম, হোয়াট, এটা আমার ছোটবেলার ছবি? আম্মু বলল, এত বছর বাদে এই ছবি তুই কোথায় পেলি? আমি বললাম, পরে বলবো, আগে বলো আমাদের বাসায় আমার ছোটবেলার কোনো ছবি নেই কেন? আম্মু বলল, তুই তো ছবি তুলতে ভালোবাসিস না, আর ছোটবেলার ছবির কথা বলছিস? আমি বললাম, আগে আমার কথার জবাব দাও। আম্মু বলল, তোর যখন বয়স 5 তখন আমরা এই বাসায় শিফট করি, আর তখনই তোর ছোটবেলার ছবির অ্যালবাম হারিয়ে গেছে। শুধু এই বাসায় একটা ছবি নিয়ে এসেছি, সেটাও কিছুদিন পর খুঁজে পাইনি, তারপর আর ছবি তোলা হয়নি। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি নিজেকে দেখে নিজে চিনতে পারলাম না, এটাও কি সম্ভব? এগুলো কি হচ্ছে আমার সাথে? আম্মু বলল, কি ভাবছিস? আমি বললাম, কিছু না, বলে রুমে চলে এসেছি। সারাদিন রুমে বসে আমার সাথে এগুলো কি ঘটছে সে কথা ভাবছি, কিছুতেই মিলাতে পারছি না, সব যেন আমার মাথার মধ্যে গুলিয়ে গেছে। বিকেলে আম্মু আমার জন্য খাবার নিয়ে আমার রুমে এসেছে, আমাকে খাইয়ে দিয়ে চলে যেতে লাগলো। আমি বাচ্চাদের মতো আম্মুর আঁচল টেনে ধরলাম। আম্মু বলল, মিষ্টিমা বাচ্চাদের মতো দুষ্টুমি করছো কেন? আমি বললাম, আমি কি বড় হয়ে গেছি যে দুষ্টুমি করতে পারবো না? আম্মু বলল, আসলে তা নয়। আমি বললাম, আম্মু আমার পাশে একটু বসো প্লিজ। আম্মু বেডের এক পাশে বসলো, আর আমি আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আম্মু বলল, কিছু বলবি মিষ্টিমা? আমি বললাম, আম্মু বলল, কি বলবি বল। আমি বললাম, রাফি ভাইয়ার বাবা মা আর সব রিলেটিভরা কি বিদেশে থাকে? আম্মু বলল, তুই তো রাফিকে সহ্য করতে পারিস না, হঠাৎ রাফির সম্পর্কে জানতে চাচ্ছিস? আমি বললাম, প্লিজ বলো না আম্মু। আম্মু বলল, বিদেশে রাফির অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেও ওই ছেলেটা একেবারেই অসহায়। আমি বললাম, কেন, তার বাবা মা কোথায়? আম্মু বলল, রাফির আপন বলতে এই পৃথিবীতে কেউ জীবিত নেই। আমি বললাম, কি হয়েছে রাফি ভাইয়ের বাবা মায়ের? আম্মু বলল, রাফির নানা নানি আর দাদা দাদি রাফির জন্মের আগেই মারা গেছে। রাফির কোনো মামা খালু ফুফু বা কাকা কেউ ছিল না। রাফির বাবা ছিল তোর বাবার বন্ধু। রাফি যখন ছোট ছিল তখন তোর জন্ম হয়নি, তখন থেকেই আমরা রাফিদের বাসায় যেতাম আর আসতাম, ওরাও আমাদের বাসায় আসতো। আমরা সবাই খুব খুশি ছিলাম। যখন রাফির বয়স 10 কিংবা 11 হবে, তখন তোর বয়স 5 বছর, তখন রাফির মা মারা যায়। আমি বললাম, কি হয়েছিল রাফি ভাইয়ের মায়ের? আম্মু বলল, একদিন রাফি আর তার মা বাজারে গিয়েছিলেন। বাজারে হঠাৎ আতঙ্কবাদীরা হামলা করে। রাফির মা রাফিকে বলে, এখানে গন্ডগোল হচ্ছে, এখান থেকে আমাদের এখনই চলে যেতে হবে, তাড়াতাড়ি চলো। রাফি তার মায়ের থেকে একটু আগে দৌড়াচ্ছে, আর তার মা কিছুটা পিছন পিছন দৌড়াচ্ছে গন্ডগোল থেকে বাঁচার জন্য। আচমকা একটা বোমা এসে লাগলো রাফির মায়ের গায়ে। বোমার শব্দ শুনে রাফি পিছনে তাকিয়ে দেখে তার মায়ের লাশ পড়ে আছে, আর সেখান থেকে রাফি ভীষণ জোরে আওয়াজ হলে ভয় পেত, আর আমার আঁচলের নিচে এসে লুকিয়ে লুকিয়ে কাঁদতো। রাফির মা মারা যাওয়ার পর রাফি আর রাফির বাবা আমাদের বাড়িতে 3 মাস ছিল। এই 3 মাস আমি তোর কোনো যত্নও করতে পারিনি, কারণ মাহির খুব ছোট ছিল।
তাই মাহিরকে নিয়ে ব্যস্ত থাকতাম। তোর বাবাও ব্যবসার কাজে ব্যস্ত থাকতো, আর এই ছোট্ট রাফি তোকে খাইয়ে দিত, চুল বেঁধে দিত। একদিন রাতে তোর খুব জ্বর হয়েছিল, সারা রাত জেগে রাফি তোর মাথায় জ্বর পট্টি দিয়েছিল। তারপর ব্যবসার জন্য রাফির বাবা রাফিকে নিয়ে বিদেশে চলে যায়। রাফিকে আমাদের কাছে রেখে যেতে বলেছিলাম, কিন্তু রাফির বাবা বলল রাফি আমার বেঁচে থাকার একমাত্র সম্বল, রাফিকে রেখে আমি থাকতে পারবো না। তাই নিলয় ভাইকে আর কিছু বললাম না। রাফির কষ্টের কথা শুনে আমার চোখ বেয়ে জল পড়ছে। আমি বললাম, আর রাফি ভাইয়ের বাবা? আম্মু বলল, 6 মাস আগে যখন তোর বাবা বিদেশে গিয়েছিল তখন রাফির বাবা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এজন্য রাফিকে তোর বাবা বাংলাদেশে নিয়ে এসেছে, আর তার 2 দিন পর আমাদের বাড়িতে। এদেশের ছেলেটার আপন বলতে শুধু আমরাই আছি। আমি আম্মুর কোল থেকে মাথা উঠিয়ে নেই। আম্মু তখনই আমার রুম থেকে বেরিয়ে যায়। ছেলেটাকে দেখে বোঝা যায় না তার মনে এত কষ্ট লুকিয়ে রেখেছে। এবার আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এদিক দিয়ে তার জন্য মায়া লাগছে, আর অন্যদিকে তার উপর প্রচণ্ড রাগ হচ্ছে। জানি না তার মুখোমুখি হলে আজ কি হবে। সন্ধ্যা নেমে এসেছে, আমাকে আজ রাফির মুখোমুখি হতেই হবে। তার জন্য অপেক্ষা করছি। এখন রাত 10টা বেজে গেছে, রাফি হয়তো তার রুমেই আছে। আমি তার রুমের সামনে এসে বললাম, আসতে পারি ভাইয়া? রাফি বলল, আসো আসো, এত রাতে কিছু দরকার কি? আমি বললাম, আমি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছি, তাই আপনাকে দেখাতে এসেছি। আপনি আমার এত বড় উপকার করলেন, আপনাকে না দেখি কি পারি? রাফি বলল, আপনি করে বলছো যে? আমি বললাম, ও সরি, আপনি আমার এত উপকার করছেন, আপনার শর্ত তো রাখতে হবে। রাফি বলল, তা তো বটেই, অভিনন্দন। দাঁত বের করে একটা হাসি দিয়ে বলল, কোথায় সে? কে সে বলতেই আমি তার হাত ধরে আয়নার সামনে দাঁড়া করিয়ে বললাম, এই তো সে। রাফি অবাক হয়ে বলল, আমি? তোমার মাথা কি ঠিক আছে? তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি বললাম, আমার ভুল হয়েছে, অনেক নাটক করছো। রাফি বলল, কিসের নাটক করলাম আবার? আমি রাফির কাছে গিয়ে 2 হাত দিয়ে তার শার্টের কলার ধরে বললাম, তুমি তো সে যে আমাকে রাতে একবার না দেখলে থাকতে পারতে না। তুমি তো সে আমার কপালে চুমু না দিলে তোমার ঘুম আসতো না। তুমি তো সে যে রোজ সকালে আমার জন্য চকলেট, গোলাপ আর চিঠি রেখে আসতে, আবার আমার বাবাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলে। তুমি তো সে যাকে আমি না দেখে ভালোবেসেছিলাম, এমনকি নামও জানতাম না। তুমি তো সে যার এই পৃথিবীতে আপন বলতে শুধু আমি আছি। তুমি তো সে যার বেঁচে থাকার একমাত্র ঔষধ আমি। নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, 2 চোখ দিয়ে পানি পড়ছে। আর আমি রাফিকে কথাগুলো বলছি। রাফি বলল, কি বলছো এগুলো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি এবার রাফির কলার ছেড়ে দিয়ে ওর গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম। রাফি গালে হাত দিয়ে ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। কাঁদতে কাঁদতে আমার চোখ লাল হয়ে গেছে। রাফি কিছু বলতে যাবে, তার আগেই আমি রাফিকে ছবিটা দেখিয়ে বললাম, এটা কি? রাফি বলল, ছবিটা দাও, এটা শুধু আমার। তুমি কোথায় পেলে? আমি বললাম, এই ছবিটা তোমার বালিশের নিচে দেখছি, আর আমার ছবি তোমার কাছে কেন? রাফি কোনো কথার উত্তর দিল না। আমি বললাম, নেকা সৃষ্টি, দেখলে মনে হয় বাজা মাছটাও উল্টে খেতে জানে না। সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার রুম থেকে আমার রুমে চলে আসলাম। রাফির উপর তো রাগ হচ্ছে, তার থেকেও বেশি নিজের উপর রাগ হচ্ছে। যাকে এত ভালোবাসি সে আমার এত কাছে ছিল, তাও তাকে চিনতে পারলাম না। শুয়ে শুয়ে ভাবছি, ধরা পড়ে গেছে, তাও সত্যিটা স্বীকার করছে না। যদি বিদেশে চলে যেত তাহলে তাকে তো খুঁজেই পেতাম না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে মনে হচ্ছে কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখে আমি অবাক হয়ে যাই। আমি রাফিকে জড়িয়ে ধরে তার বুকের উপর শুয়ে আছি, আর সেও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তার থেকে ছোটার চেষ্টা করছি, বাট পারছি না। এবার রাফির ঘুম ভেঙে গেছে। রাফির উপর রাগ হচ্ছে, রাফির উপর রাগ একটুও কমেনি। রাফি বলল, কি হয়েছে মিষ্টি পরি? তোমাকে জড়িয়ে আর একটু ঘুমাতে দাও জান পাখি। কতদিন পর আজ একটু শান্তি মনে ঘুমাতে পারছি। আর একটু ঘুমাতে যাই বলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বললাম, ছাড়ো আমাকে, ছাড়ো। তখন তো সব অস্বীকার করছো, আমাকে জড়িয়ে ধরার কোনো রাইট নেই তোমার। রাফি বলল, তার জন্য সরি, তোমাকে ছাড়ার জন্য তো ধরিনি। আর কে বলছে তোমাকে ধরার রাইট নেই? নিজের বউকে তো জড়িয়ে ধরতেই পারি। আমি বললাম, আমাদের আবার বিয়ে হলো কবে? রাফি বলল, সময় হলে সবকিছু জানতে পারবে। আগে বলো, তুমি আমাকে চিনতে পারলে কিভাবে? আমি বললাম, যখন লং ড্রাইভে গিয়ে বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনে আমাকে ভয়ে জড়িয়ে ধরেছিলে, তখন আমার সন্দেহ হয়েছিল। আর পার্টিতে যখন বিদ্যুৎ চলে গিয়েছিল তখন তুমি এসেছিলে, আবার নিজের সাথে ডান্স করতে বারণ করলে। আমি তাও তোমার সাথে ডান্স করছিলাম। আসলে তোমার পারফিউমটা একই ছিল। আর বাড়িতে এসে ছবি, তোমার বন্ধুর ফোন কল আর আম্মুর কাছ থেকে তোমার ব্যাপারে সব শুনে ক্লিয়ার হয়ে যায়। আমি বললাম, আমার ব্যথা লাগছে। বলতে আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, সো ইন্টেলিজেন্ট, আমি জানতাম তুমি আমাকে ঠিক খুঁজে পাবে। এগুলো বলে বেরিয়ে গেল। আমি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। তার সাথে আজ সারাদিন একবারও দেখা হয়নি।
যখন রাত 9টা বাজে তখন সে আমার রুমে আসে। আমার অভিমান একটুও কমেনি। তাকে দেখতে চিল্লিয়ে উঠে বললাম, তুমি আমার রুমে কি করছো? এখনই বেরিয়ে যাও। আমার চিল্লানোর শব্দ শুনে আমার রুমে বাবা আর আম্মু চলে আসলো। বাবা বলল, কি হয়েছে প্রিন্সেস মামুনি? আমি বললাম, এই ছেলেটা আমার রুমে কি করছে? আম্মু বলল, রাফির তোর রুমে থাকার অধিকার আছে। আমি বললাম, মানে? সত্যি করে বলো তো, এ কে? বাবা বলল, রাফি আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে আর এই বাড়ির একমাত্র জামাই। আমি বললাম, আমার বিয়ে হয়েছে আর আমি জানি না? বাবা বলল, তোকে না জানিয়ে করেছি। তুই যখন ছোট তখন আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, তোর যখন 18 বছর বয়স পূর্ণ হবে তখন তোকে তার ঘরের পুত্রবধূ বানাবো। রাফি তখন একটু বড়, তাই সে সব বুঝতে পারতো। তুই ছোট ছিলি তাই তোর কিছুই মনে নেই। আমি বললাম, বিয়ে হলো কিভাবে? বাবা বলল, যখন তোর 18 বছর পূর্ণ হলো তখন আমি তোকে কিছু ব্যাংকের হিসাবের কাগজের কথা বলে সাইন করিয়ে নিই, আর সেই কাগজের মধ্যে তোদের বিয়ের কাগজটাও ছিল। তোর সাইন নিয়ে আমি সেটা রাফির কাছে পাঠিয়ে দিই, সেখানে রাফিও সাইন করে। আম্মু আমাকে রেজিস্ট্রেশন পেপার এনে দেখালো। আমি বললাম, তোমরা সব জানতে? সবাই এতদিন আমার সাথে নাটক করেছিলে আর আমাকে জানানোর প্রয়োজনও মনে করনি। রাফি বলল, আঙ্কেল আর আন্টিমার কোনো দোষ নেই, আমি জানাতে বারণ করছি। তখনই আমি রাফির শার্টের কলার ধরলাম। আম্মু বলল, চলো আমরা যাই, ওদের ব্যাপার ওদেরকেই সামলাতে দাও। রাফি বলল, আন্টিমা তোমরা চলে গেলে তোমার দজ্জাল মেয়ে আমাকে মেরে ফেলবে। আম্মু বলল, এখনো তুই আন্টিমা বলবি? রাফি বলল, সরি আম্মু। এবার ঠিক আছে বলে বাবা আর আম্মু চলে গেল। আমি রাফির কলার ধরে বললাম, আমাকে এগুলো কেন জানাতে দাওনি? রাফি বলল, আমি চেয়েছিলাম তুমি আমাকে ভালোবেসে খুঁজে নাও। অনেক ড্রামা হয়েছে, আর নয়। বলে রাফিকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দিলাম। তারপর এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি আমি রাফির বুকের উপর ঘুমিয়ে আছি, আর সে আমাকে আলতো করে জড়িয়ে ধরে আছে। সে হয়তো বেলকনি দিয়ে এসেছে। আমি তার বুকের উপর থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে গেলাম। রাফি এখনো আমার রুমে ঘুমিয়ে আছে। ভার্সিটি ছুটি হয়ে গেছে। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড রাজিয়া ভার্সিটি থেকে বের হয়ে দেখি রাফি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমাকে দেখি ডাক দিল, এই মিষ্টি পরি, আমি এখানে। আমি তার কথায় কান না দিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। রাফি বাইক নিয়ে আমার সামনে এসে বলল, বাইকে উঠো মিষ্টি পরি। রাজিয়া বলল, ছেলেটা কে রে দোস্ত? তোর বয়ফ্রেন্ড? দেখতে তো হ্যান্ডসাম লাগছে। শেষমেশ তুইও কারো প্রেমে পড়লি। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি কিছু বললাম না। রাফি মুসকে মুসকে হাসছে। রাজিয়া বলল, হাই ভাইয়া, কেমন আছেন? বলে হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিল। রাফি বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সরি, হ্যান্ডশেক করতে পারবো না, সিট বুকিং আছে। আর আমি মিষ্টি পরীর বয়ফ্রেন্ড না, আমি ওর বর। এই বলে রাজিয়াকে ইশারা করে চলে যেতে বলল। আমি সেটা বুঝতে পারলাম। রাজিয়া বলল, ভালো আছি বলে কোনো প্রশ্ন না করে চলে গেল। আমি গাড়ি দাঁড়া করানোর জন্য সিগন্যাল দিচ্ছি, তবে রাফি কোনো গাড়িকে দাঁড়াতে দিচ্ছে না। তাই ভাবলাম আজকে হেঁটেই বাসায় ফিরবো, তবে মেন রোড দিয়ে গেলে অনেক সময় লাগবে। এজন্য শর্টকাট নির্জন রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমার পিছনে পিছনে আস্তে আস্তে বাইক চালিয়ে আসছে রাফি। আমি আর রাফি ছাড়া এই রাস্তায় কেউ নেই। আমি পিছনে ঘুরে একবারও তাকাইনি। হঠাৎ পিছন থেকে কিছু একটা পড়ার শব্দ শুনতে পেলাম। শব্দ শুনে আমার বুকের মধ্যে কেঁপে উঠলো। পিছনে তাকিয়ে দেখি বাইকটা রাস্তার উপর পড়ে আছে আর রাফি বাইকের পাশে। আমি আমার কাঁধের ব্যাগটা ফেলে দিয়ে রাফি বলে একটা চিৎকার দিয়ে তার কাছে চলে গেলাম। তার কাছে বসে তার মাথা আমার কোলের উপর নিয়ে দেখলাম তার চোখ বন্ধ, চোখ খুলছে না। আমি বললাম, রাফি প্লিজ চোখ খুলো, আমি তোমার উপর রাগ করব না। কাঁদছি আর বলছি, প্লিজ চোখ খুলো। বলে তার মাথা আমার বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মনে হচ্ছে আমার হাত ভিজে গেছে। তার মাথা থেকে হাত নামিয়ে দেখি আমার হাত রক্তে ভরা। আমি খুব ভয় পেয়ে গেলাম। এখন জোরে জোরে চিৎকার করছি আর বলছি, কেউ কি এখানে আসো? প্লিজ আমাদের হেল্প করো, আশেপাশে একটাও প্রাণী নেই। আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। আমার ওড়নাটা দিয়ে রাফির মাথা বেঁধে দিয়েছি। আবারও রাফির মাথা আমার বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি তোমার কিছু হতে দিব না। প্লিজ তুমি তোমার মিষ্টি পরীর জন্য একবার হলো চোখ খোলো। আমার জন্য তোমাকে বাঁচতে হবে। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। না চিনি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ জান পাখি, আই লাভ ইউ বলে খুব কান্না করছি। হঠাৎ রাফি বলে উঠলো, আমি তো এটাই শুনতে চেয়েছি। আমি তার মাথা ছেড়ে দিতে সে দাঁড়িয়ে পড়লো। আমিও তার সামনে দাঁড়িয়ে আছি। এখনো ভয় পেয়ে আমার হাত পা কাঁপছে। আমি বললাম, তার মানে তোমার কিছুই হয়নি? রাফি বলল, তুমি ভয় পেও না জান পাখি, আমার কিছুই হয়নি। রাফির মাথা থেকে ওড়নাটা খুলে তার হাতে পেঁচিয়ে নিল। আমি বললাম, তুমি আমাকে নিয়ে মজা করছিলে? তাহলে এই রক্ত? রাফি বলল, আরে পাগলি মেয়ে, এটা রক্ত না, এটা রং, ভালো করে দেখো। আমি ভালো করে দেখলাম, সত্যি এটা রং। আমি রাফিকে একটা থাপ্পড় দিয়ে বললাম,
মিস্টার নিশাত আহমেদ রাফি, তোমার এত সাহস কি করে হয় আমার ভালোবাসা নিয়ে মজা করার? রাফি বলল, সরি জান পাখি, আমি যদি এটা না করতাম তাহলে বুঝতে পারতাম না তুমি আমাকে এত ভালোবাসো। ভেবেছিলাম রং দেখে তুমি বুঝতে পারবে, কিন্তু তুমি এতটা ভয় পেয়ে গেছিলে যে এটাও বুঝতে পারলে না। আমি আর কিছু না বলে ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা শুরু করলাম। নিজেকে একেবারে পাগল পাগল লাগছে। রাফি দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, সামনে থেকে সরে দাঁড়াও। রাফি আমার দুগালে আলতো করে হাত রেখে বলল, আমি চলে গেলে তুমি খুশি হবে? তাহলে আমি কালকের ফ্লাইটে বিদেশে ফিরে যাব। আমি চাই যে আমার জান পাখি সবসময় হাসি খুশি থাকুক। আমি তোমাকে অনেক কাটিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। তার চোখ থেকে দু ফোঁটা জল আমার মুখের উপর পড়লো। আমার চোখ দিয়ে পানি পড়ছে। তখনই আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমাকে ছেড়ে তোমাকে কোথাও যেতে দিব না। রাফিও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। আমরা একে অপরকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি বললাম, এভাবে সারা জীবন যদি তোমাকে জড়িয়ে ধরে কাটিয়ে দিতে পারতাম। রাফি বলল, বারণ করেছে কে? আই লাভ ইউ জান পাখি, এভাবেই জড়িয়ে ধরে থেকো। আমি বললাম, আই লাভ ইউ টু আমার অচেনা ভালোবাসা। মিষ্টি তো খুঁজে পেল তার অচেনা ভালোবাসাকে। মিষ্টি আর রাফি যেন আজীবন এভাবে একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসতে পারে, এই কামনাই করছি। তো গাইজ, আজকের এই গল্পটা এখানেই শেষ। আর যারা যারা এই পুরো গল্পটা শুনছ তারা সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এই গল্পটি। আর আমি এই গল্পটা শেষ করতে অনেকটাই সময় নিয়েছি, তার জন্য সরি। তার কারণ হচ্ছে আমার এক্সাম চলছে, তাই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি। খুব শীঘ্রই তোমাদের জন্য সম্পর্কের দেয়াল গল্পের সিজন 2 নিয়ে আসবো। সবাই রেডি থেকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।